প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশুনো করছো এবং তোমাদের যাদের সেকেন্ড সেমিস্টারে বাংলা সাবজেক্টের উপর সাবলি রয়েছে, অর্থাৎ বেঙ্গলি জি অথবা সিসি 2 পেপারের সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ 3টি টিকা প্রশ্ন রাখা হয়েছে। এই 3টি টিকা প্রশ্ন যদি তোমরা পরীক্ষার জন্য প্র্যাকটিস করে যাও, অবশ্যই এই প্রশ্ন 3টি তোমাদের পরীক্ষা খাতায় কমন পেয়ে যাবে। দেখো, প্রশ্ন 3টি ছিল মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন ছিল মধ্য ভারতীয় আর্য ভাষার অপভ্রংশ স্তর, এবং দ্বিতীয় প্রশ্ন রয়েছে টিকালেখ বক্রোক্তি, এবং 3 নম্বর প্রশ্ন ছিল প্রাচীন মাত্রাবৃত্ত বা প্রত্ন মাত্রাবৃত্ত সম্পর্কে টিকালেখ। মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এই কোশ্চেন 3টি। পূর্বে আমি তোমাদের আরও 2টি ইম্পর্টেন্ট টিকা কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিও, অবশ্যই তোমরা উপকৃত হবে। চলো তোমরা প্রশ্ন 3টের অ্যান্সার দেখে নাও। দেখো, তোমরা প্রশ্নপত্রের অ্যান্সারগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন ছিল তোমাদের টিকা লেখো মধ্য ভারতীয় আর্য ভাষার অপভ্রংশ স্তর। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি 5 নম্বরের প্রশ্ন। তোমাদের কিন্তু এবছর পরীক্ষার খাতায় আসার সম্ভাবনা খুবই রয়েছে প্রশ্নটি। দেখো উত্তরটি, দেখো উত্তরে বলা হয়েছে প্রথম পয়েন্ট অপভ্রংশ স্তর। মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তরে ভাষার বিপুল বিবর্তন দেখা যায়। প্রাকৃত ভাষার আদর্শ থেকে বিচ্যুত হওয়ার জন্য এই ভাষার নাম হয় অপভ্রংশ। কেউ কেউ বলেন শব্দটি অপভ্রষ্ট। লৌকিক উচ্চারণে একে বলা হয় অবহটত। অপভ্রংশ শব্দের প্রথম উল্লেখ পাওয়া যায় পতঞ্জলির মহাভাষ্যে। পূর্ব ভারতের মগধকে কেন্দ্র করে যে ভাষা গড়ে ওঠে তার নাম হয় মাগধী প্রাকৃত। এই মাগধী প্রাকৃত আনুমানিক 6ষ্ঠ থেকে 10ম শতাব্দীর মধ্যে বিবর্তিত হয়ে মাগধী অপভ্রংশ এর সৃষ্টি হয়। তবে এই ভাষার কোনো লিখিত তথ্য সাহিত্যিক নিদর্শন আজও পাওয়া যায়নি। মাগধী অপভ্রংশের স্তরটি অনুমান নির্ভর। ভাষাচার্য সুনীতি কুমার এবং ভারত ভাষাতত্ত্ববিদ গিয়ারসন উভয়ে অভিমত প্রকাশ করেছেন যে মাগধী অপভ্রংশ থেকে বাংলা, মৈথিলি, উড়িয়া, অসমিয়া প্রভৃতি ভাষার উদ্ভব হয়েছে। মাগধী অপভ্রংশ থেকে বাংলা ভাষার রূপলাভের মধ্যবর্তী স্তরকে সুকুমার সেন ও অন্যান্য ভাষাতাত্ত্বিকেরা প্রত্ন বাংলা নামে অভিহিত করেছেন। আরও এক স্মরণীয় ভাষাতাত্ত্বিক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ গৌড়ীয় অপভ্রংশ থেকে বাংলা ভাষার উদ্ভবের কথা বলেছেন। সব দিক বিচার করে ডক্টর দ্বিজেন্দ্রনাথ বসু মন্তব্য করেছেন, যখন নব্য ভারতীয় আর্য স্তরে বাংলা ভাষার উদ্ভব, তার অব্যবহৃত পূর্বে মধ্য ভারতীয় আর্য ভাষার সবশেষের স্তরের ভাষা অপভ্রংশ, যাকে পূর্বাঞ্চলে মাগধী অপভ্রংশ বলতে পারি, তাই হলো বাংলা ভাষার জননী। এই ছিল তোমাদের সম্পূর্ণ তোমাদের মধ্য ভারতীয় আর্য ভাষার স্তর, তোমাদের অপভ্রংশ স্তরটি নিয়ে আলোচনা করা হলো। এরপর দেখে নাও, তোমাদের দ্বিতীয় কোশ্চেন রাখা হয়েছে টিকালেখ বক্রোক্তি। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। উত্তরটি দেখো, উত্তরে বলা হয়েছে বক্রোক্তি শব্দ সাম্য বা ধ্বনি সাদৃশ্য অনুভব করে অথবা কণ্ঠস্বরের পরিবর্তন অনুভব করে বক্তার স্পীড অর্থের পরিবর্তে শ্রোতা যখন ভিন্ন অর্থ গ্রহণ করে তখন বক্রোক্তি অলঙ্কার হয়। বক্রোক্তি শব্দের অর্থ বাঁকা উক্তি। কথাকে সোজাভাবে না বলে বক্রভাবে বললেই বক্রোক্তি অলঙ্কার হয়। পরবর্তী পয়েন্ট বক্রোক্তির বৈশিষ্ট্য। বক্রোক্তির বৈশিষ্ট্যগুলি হলো: একটি শব্দের একাধিক অর্থের প্রকাশ এই অলঙ্কারের গুরুত্বপূর্ণ দিক। বক্তার কণ্ঠস্বরের ভঙ্গিও এক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বলা হয়েছে এই অলঙ্কারের 2টি পক্ষ থাকে, যথা প্রশ্নকর্তা ও উত্তরদাতা। 3 নম্বর বৈশিষ্ট্য কণ্ঠস্বরের ভঙ্গি এবং উক্তি প্রত্যুক্তি ও এই অলঙ্কারে বিশেষ গুরুত্বপূর্ণ। পরবর্তী পয়েন্ট বক্রোক্তির প্রকারভেদ। বক্রোক্তি অলঙ্কারকে 2 ভাগে ভাগ করা হয়, যথা শ্লেষ বক্রোক্তি ও কাকু বক্রোক্তি। প্রথম রয়েছে শ্লেষ বক্রোক্তি। বক্তার উক্তির অভিপ্রেত অর্থকে গ্রহণ না করে শ্রোতা যদি ভিন্ন অর্থ গ্রহণ করে তাহলে শ্লেষ বক্রোক্তি হয়। যেমন বক্তা জলপাই কোথা বলতে পারেন, শ্রোতা কোথাও পাবেন না, এখন জলপাইয়ের সময় নয়। এখানে বক্তার অভিপ্রেত অর্থ ছিল পানীয় জল কোথায় পাবেন, কিন্তু শ্রোতা জলপাই একটি ফল এই অর্থে গ্রহণ করে উত্তর দিয়েছে। এবং পরবর্তী অলঙ্কার রয়েছে কাকু বক্রোক্তি। কাকু শব্দের অর্থ হচ্ছে কণ্ঠস্বরের ভঙ্গি। বক্তা যখন তার কণ্ঠস্বরের ভঙ্গি দিয়ে প্রকৃত বক্তব্য শ্রোতাকে বুঝিয়ে দেন তখন কাকু বক্রোক্তি অলঙ্কার হয়।
কাকু বক্রকে সাধারণত একটি প্রশ্ন থাকে, কিন্তু সেই প্রশ্নের উত্তরটি নিষেধার্থের গ্রহণ করা হয়। যেমন আমি কি ডোরাই সখী ভিখারি রাঘবে, অর্থাৎ ভিখারি রাঘবকে বলতে এখানে রঘুবর রামচন্দ্রকে বোঝানো হয়েছে। অর্থাৎ ভিখারি রাঘবকে রঘুবর রামচন্দ্রকে আমি ভয় পাই না, এই উক্তিটি এখানে করা হয়েছে। এই ছিল তোমাদের দ্বিতীয় কোশ্চেন। তোমাদের বক্রোক্তি অলঙ্কার সম্পর্কে সম্পূর্ণ প্রশ্নের অ্যান্সারটি নিয়ে আলোচনা করা হলো। পরবর্তী অ্যান্সারে যাওয়ার আগে বলবো, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। দেখো পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিও রাখা হয়েছে। দেখো প্রাচীন মাত্রাবৃত্ত বা প্রত্ন মাত্রাবৃত্ত, 5 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। উত্তরে বলা হয়েছে মাত্রারীতি। কলাবৃত্ত ছন্দের প্রাচীন রূপের সঙ্গে আধুনিক রূপের পার্থক্য শুধু মাত্রা গণনার ক্ষেত্রে। আধুনিক কলাবৃত্তে মুক্তদল এক মাত্রা এবং রুদ্রদল 2 মাত্রা 2 কলামাত্রা হিসেবে গণ্য হয়। আধুনিক উচ্চারণে হ্রস্বস্বর ও দীর্ঘস্বরের কোনো ভেদ নেই বলে মুক্তদলের মাত্রার হ্রাস বৃদ্ধি সাধারণত ঘটে না, কিন্তু প্রত্ন কলাবৃত্তে মুক্তদলের মাত্রা পরিবর্তন ঘটে স্বরের উচ্চারণের তারতম্যের জন্য। প্রশ্ন কলাবৃত্ত সাধারণত দীর্ঘস্বরগুলির উচ্চারণে দীর্ঘ হয় এবং 2 কলামাত্রা লাভ করে। আবার কখনো রুদ্রদল সংকুচিত উচ্চারণের ফলে 1 কলামাত্রা পায়। পরবর্তী নেক্সট পয়েন্ট হচ্ছে অন্যান্য বৈশিষ্ট্য। প্রত্ন কলাবৃত্তের বাকি বৈশিষ্ট্যগুলি নব্য কলাবৃত্তের মতোই। প্রত্ন কলাবৃত্তেও পূর্ণ পর্ব হয় 4, 5, 6, 7 মাত্রার। প্রত্ন কলাবৃত্ত ছন্দ ধ্বনি ঝঙ্কারময় এবং মধ্যম লয়ের ছন্দ। পরবর্তী নেক্সট সাহিত্যিক নিদর্শন, নেক্সট পয়েন্ট, বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদে বুজবলি ভাষায় রচিত বৈষ্ণব পদাবলিতে, ভারতচন্দ্রের কাব্যে এবং আধুনিককালে রবীন্দ্রনাথের ভানুসিংহ ঠাকুরের পদাবলিতে প্রত্ন কলাবৃত্ত ছন্দের ব্যবহার লক্ষ্য করা যায়। যেমন উদাহরণ রয়েছে কা আ তরুবর পঞ্চবী ডাল চঞ্চল চিয়ে পৈঠকাল। এটা একটি চর্যাপদের একটি লাইন, কবিতার লাইন। এখানে বলা হয়েছে চর্যাপদের এই উচ্চারণে আ দীর্ঘই, ইয়ে, ও ইত্যাদি দীর্ঘস্বরগুলির প্রসারিত উচ্চারণ হয়েছে এবং 2 মাত্রা পেয়েছে। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন 3টির অ্যান্সার। পূর্বে আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 2টি টিকা কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করেছি। এই কোশ্চেনের অ্যান্সারগুলি যদি তোমরা প্র্যাকটিস করে যাও পরীক্ষার জন্য, আশা করছি এখান থেকেই তোমাদের যে পরীক্ষা খাতায় 3টি টিকা প্রশ্ন আসে, তোমরা সেই 3টি টিকা প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে এবং তোমরা উপকৃত হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিওটিতে।